আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি লিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ইভিএম বিলুপ্ত ও পলাতকদের নির্বাচনে অংশ নিতে না পারার বিধানসহ গণপ্রতিনিধিত্ব আদেশ অনুমোদন। কোনো আসনে একক প্রার্থী থাকলে না ভোটের সুযোগ। সরকার প্রধানের সাংবিধানিক আদেশ জারির এখতিয়ার নেই বলছে বিএনপি। কয়েকটি দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে অভিযোগ। অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের জাতীয় পার্টির দাবি। পাতানো নির্বাচন হলে নেতাকর্মীদের নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের দিন নিয়ে আদেশ 13ই নভেম্বর। আসামিদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত বলছে প্রসিকিউশন। এবং অবৈধ শিকার ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশে মহাবিপন্ন ডলফিন। বুদ্ধিমান সামাজিক প্রাণী সংরক্ষণের বার্তা বিশ্বজুড়ে। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। জার্মানির বার্লিনে নানান আয়োজনে কুমড়া উৎসব উদযাপনের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নির্বাচনে ইভিএম বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিদেশে বা পালিয়ে থাকা কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। কোনো আসনে একক প্রার্থী থাকলে না ভোট দেওয়ার সুযোগ সহ আরও একাধিক বিষয় যুক্ত করে অনুমোদন দেওয়া হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ 2025-এর। উপদেষ্টা পরিষদীয় বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। মোসা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক। নির্ধারিত আলোচনার বাইরে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আলোচনা হয়েছে পুলিশের বডি ক্যাম, সিসি ক্যাম ও নির্বাচনে ড্রোন ব্যবহার নিয়েও। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। জানানো হয় উপদেষ্টা পরিষদের সভায় 11টি অধ্যাদেশ এবং 3টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশে সেটা হচ্ছে ইভিএম রিলেটেড যে বিধান ছিল সেগুলি বিলুপ্ত করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন সেখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্সকে ইনক্লুড করা হয়েছে। পলাতক ব্যক্তি যারা থাকবে বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না, সেটা ইনক্লুড করা হয়েছে। আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন নির্বাচনে যারা প্রার্থী থাকবেন ওনাদের দেশি সোর্সে, বিদেশি সোর্সে ইনকাম, সম্পত্তি সমস্ত কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এবং এটা আমরা ওয়েবসাইটে পাবলিক করে দিব, সবাই জানবে। জামানতের যে পরিমাণ সেটা 20,000 ছিল, এটা 50,000 করা হয়েছে। নো ভোটের একটা বিধান করা হয়েছে। যেই নির্বাচনে একজন প্রার্থী থাকবে, আপনাদের 2014 সনের ভুয়া ইলেকশনের স্মৃতি নিশ্চয় মনে আছে, 153টা না 54টা আসনে একজন প্রার্থী ছিল, সাজানো নির্বাচন ছিল। এই ধরনের নির্বাচন যেন না হয়। একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে, যে প্রার্থী পছন্দ না, তখন সেখানে আবার নির্বাচন হবে। জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয়, জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে। প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদে রদবদল বা কোনো উপদেষ্টার পক্ষপাতিত্ব নিয়ে কোনো আলোচনা হয়নি। আয়োজিত উপদেষ্টা পরিষদের বৈঠক হলো। গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে দুটো রাজনৈতিক দলের বৈঠক ছিল এবং তারা উভয়ই বলেছে যে বর্তমান উপদেষ্টা পরিষদের যারা যারা আছেন তাদের অনেকের বিরুদ্ধে তাদের অভিযোগ আছেন এবং তারা বলছেন, মনে করছেন যে তারা বিশেষ বিশেষ দলের পক্ষপাতিত্ব করেন, যেটা তারা মেনে নিতে পারছেন না। এই বিষয়ে আছে কোনো অনির্ধারিত আলোচনা হয়েছে না? এটা নিয়ে আলোচনা হয়নি। আমরা এগুলি অত সিরিয়াসলি নেই না। ওনারা কিছুদিন পর পরই এই ধরনের কথা বলেন, কিন্তু আমাদের সবার সাথে ওনাদের এত আন্তরিক সম্পর্ক, আপনারা যদি দেখতেন আপনারা অবাক হয়ে যেতেন। তা আমরা মনে করি এটা হয়তো রাজনৈতিক কৌশলের অংশ বা হয়তো জেনুইন কনসার্ন আছে। আমাদের উপদেষ্টা পরিষদে যারা আসছেন, প্রধান যে 3টা স্টেক হোল্ডার আছে, বিএনপি, জামাত, এনসিপি মানে তখনকার ছাত্রনেতারা, ওনারা প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল, এটুকু আমি জানি। আমরা এটা নিয়ে বিচলিত না।
আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচব। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনার কারণ জানতে স্কটল্যান্ড ইয়ার্ড, অস্ট্রেলিয়া সহ আরও একটি দেশের সহায়তা চেয়েছে বাংলাদেশ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, সরকার প্রধানের সাংবিধানিক আদেশ জারির কোনো অধিকার নেই, সেই এখতিয়ার শুধুমাত্র রাষ্ট্রপতি। কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে অভিযোগ করে হতাশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক আলোচনায় তিনি বলেন, সংস্কারের মধ্য দিয়ে জন্ম নেওয়া বিএনপি সবসময় সংস্কারের পক্ষে। আরও এক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে। রাহুল রায় রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লেখা মহাকালের মহানায়ক শহীদ জিয়া বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছিল রাজধানীতে। বিশিষ্টজনদের সঙ্গে ছিলেন বিএনপি নেতারাও, অংশ নেন আলোচনায়ও। অথচ এমনভাবে কথা বলা হয় যে বিএনপিকে বিদায় কিছু কিছু লোক বলার চেষ্টা করেন, খালি বিস্মিত হয়ে বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে, জিয়াউর হাত দিয়ে হয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে। কোন দলকে তো স্মরণ করতে চাই না, কোন ব্যক্তিগত স্মরণ করতে চাই না, কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোন কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে। এটা ঠিক হচ্ছে না। জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ খুঁজছে এবং তাদের কিছু দাবি দেওয়া আছে, কিন্তু অযৌক্তিকভাবে কেউ যদি বলে, আমি কালকে বলতে শুনলাম, এটা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার করে এই সনদকে জারি করতে হবে এবং সেটা প্রধান উপদেষ্টাকে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা এটা জারি করতে পারেন। সরকার প্রধানের আইন জারি করার কোনো রাইট আমাদের কনস্টিটিউশনে নাই, সেটা ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট সেই আইনগুলো পাস করে থাকে। বিএনপি নেতারা বলেন, বিভিন্ন ইস্যুতে তর্ক বিতর্ক থাকবেই, কিন্তু জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, বিগত 15 বছর প্রশাসনে রাজনীতিকরণ করে 3টি প্রহসনে নির্বাচন করা হয়েছে। প্রশাসনের এসব বিতর্কিতরা যেন নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলতে না পারেন সে বিষয়ে ইসিকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন নেতারা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল সিইসির সাথে বৈঠক করে। পরে দলের এই নেতা বলেন, ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারে সে ব্যবস্থা নিতে হবে। মঈন খান জানান, নির্বাচন কমিশন একটি স্বচ্ছ নির্বাচন করতে চায়। নির্বাচনে জোটবদ্ধ হওয়ার ব্যাপারে বিএনপি উন্মুক্ত আছে জানিয়ে তিনি বলেন, সেটির সময় এখনো আসেনি। এই সরকারকে, এই নির্বাচন কমিশনকে, এবং সেটাই আমরা অনুরোধ করেছি যে তাদেরকে সেই কনফিডেন্স বাংলাদেশের মানুষের মনে জাগিয়ে তুলতে হবে যে আমরা ভুল পথে যাব না, আমরা অন্যায়ের পথে যাব না, আমরা একটা সঠিক পথে যাচ্ছি। আমরা ছাত্র জনতার বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন আনতে চাই। তোমরা সবাই অতীতের সব অপকর্ম ভুলে গিয়ে তোমরা সঠিক পথে আসো। জাতির কাছে আবারও নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, 1947 সাল থেকে আজকের দিন পর্যন্ত জামায়াতে ইসলামের দ্বারা যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে বিনা শর্তে ক্ষমা চান। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতের আমির একথা বলেন। জামায়াতের আমির জানান, জামায়াত এ নিয়ে অন্তত 3 বার ক্ষমা চেয়েছে। এর আগে অধ্যাপক গোলাম আজম এবং মতিউর রহমান নিজামীও জামায়াতের আমির হিসেবে ক্ষমা চেয়েছেন বলে জানান ডাক্তার শফিকুর রহমান। জনপ্রত্যাশা ছিল যে পাকিস্তানের শাসকরা চলে যান, বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। জামাত এটাকে সম্মান করলো না কেন? বাট এই আনসারের উপযুক্ত ব্যক্তিটা আমি না, কারণ আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ তখন যারা ছিলেন, কোন প্রেক্ষাপটে তারা কোন ডিসিশন নিতে বাধ্য হয়েছেন সেটা তারাই ভালো বলতে পারে। এই কিছুদিন আগে মানে তখন আমি বলেছি, শুধু 47 সাল থেকে শুরু, জামাত ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো ধরে কোনো ক্ষতি হয়ে থাকে,
আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন আজকের দিন পর্যন্ত। অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছে জাতীয় পার্টি। কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় দলের চেয়ারম্যান জি.এম. কাদের বলেন, প্রয়োজনে জাতীয় পার্টির নেতাকর্মীরা মাঠে নামবে, কিন্তু তারা পাতানো নির্বাচন হতে দেবে না। ওবায়দুল রশিদের রিপোর্ট। রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা ব্যবস্থা প্রবর্তন উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা। দলের নেতারা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী জাতীয় নির্বাচন নিয়ন্ত্রণ করতে চায়। আমাদেরকে বাদ দিয়ে যে সংস্কার করা হয়েছে সেই সংস্কার টিকবে না। জাতীয় পার্টিকে ছাড়া কোনো ভোট বাংলাদেশে হবে না। সংবিধান থাকা অবস্থায় সংবিধানের বাইরে গণভোট হতে পারে না। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেন, দেশ গভীর সংকটে। আমরা পাতানো খেলার নির্বাচন আমরা হতে দেব না। নির্বাচন হলে নির্বাচন হতে হবে, এই নির্বাচন হতে হবে। এখন যত তাড়াতাড়ি সম্ভব বর্তমান সরকার পদত্যাগ করে একটি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করা উচিত, এটা আমাদের দাবি। জাতীয় পার্টির নেতারা অভিযোগ করেন, দেশকে একদিকে দুর্ভিক্ষ, অন্যদিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ আগামী বছর একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের দিকে অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিকার লোটাস। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। রাষ্ট্রদূত বলেন, নির্বাচনে একাধিক রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে, যা প্রশংসনীয় হবার মতো। Bangladesh will next year have the biggest democratic election in the world. More than 127 million people allowed to vote, to express their democratic will. So this election commission is doing a great job in preparing that enormous challenge, and I wish them good luck, and I wish good luck to the people of Bangladesh in their return to democracy. জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে কবে রায় ঘোষণা করা হবে তা 13ই নভেম্বর জানাবেন ট্রাইব্যুনাল 1। শেখ হাসিনা সহ 2 আসামির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে এমন দাবি করে তাদের সর্বোচ্চ সাজা চেয়েছেন অ্যাটর্নি জেনারেল। আর প্রসিকিউশন অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে এমন যুক্তি দিয়ে আসামিদের খালাসের আশা স্টেট ডিফেন্স আইনজীবী। মাজহারুল মান্নার রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে শেষ দিনে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রের প্রধান কর্মকর্তা। তিনি বলেন যে খুনের ঘটনা ঘটেছে, মানবতাবিরোধী অপরাধে সংঘটিত হয়েছে, সেই বিচারের মুখোমুখি হবার ভয়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। তার অপরাধের বিচার না হলে এই অপরাধ আবারও হবে বলে আদালতকে জানান তিনি। দালিলিক, মৌখিক, সার্কামস্টেন্সিয়াল সমস্ত ধরনের সাক্ষ্যের ভিত্তিতেই প্রসিকিউশন পক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছেন যেই অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধের সাথে সম্পৃক্ত এই আসামিরা। আইনে প্রেসক্রাইব সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তি আমরা চাই। এই অপরাধের যদি বিচার না হয়, এই আসামিরা যদি খালাস পায়, তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে। পাল্টা যুক্তি উপস্থাপন করেন স্টেট ডিফেন্স আইনজীবী। জেনোসাইড এবং মানবতা বিরোধী অপরাধ, কিন্তু এইখানে আমার বেলায় এই আসামিদের বেলায় এরকম কোনো সম্প্রদায়কে বা কোনো জাতিকে বা কোনো গোষ্ঠীকে সে নিশ্চিহ্ন করার কোনো প্রচেষ্টা তার ভিতরে ছিল না। শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সক্ষম হন নাই, সেহেতু আমার আসামিরা খালাস পাবে। উভয় পক্ষের বক্তব্য উপস্থাপন শেষে রায় ঘোষণার বিষয়ে আদেশ দেন আদালত। দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন, তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে। আদালত আগামী 13ই নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন, ওই দিন তিনি ঘোষণা করবেন কবে রায়টা প্রনাউন্স করবেন। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। এই মামলায় সাক্ষ্য দেন 54 সাক্ষী। মাজহারুল মান্না, চ্যানেল আই, ঢাকা।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষকের বেতন মাত্র 18,000 টাকা, আর রাষ্ট্রপতির নিয়োগ দেওয়া কোষাধ্যক্ষ পান 20,000 টাকা। শুনতে অবিশ্বাস্য মনে হলো দেশের কমপক্ষে 30টি বিশ্ববিদ্যালয় এমন চিত্র পেয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বাংলাদেশে মোট বেসরকারি বিশ্ববিদ্যালয় 117টি, তবে শিক্ষা কার্যক্রম চলে 103টিতে। এসব বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে 3,58,414 জন শিক্ষার্থী, যা দেশে উচ্চশিক্ষার মোট শিক্ষার্থীর 45%। একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশ্বে সেরা 1000-এর তালিকায় স্থান করে নিয়েছে। সম্প্রতি দেশের বেশ কটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, কমপক্ষে 30টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে বেতন দেয় তা হতাশজনক। পর্যাপ্ত সিনিয়র শিক্ষক আছে কিনা, গবেষণায় ওরা পর্যাপ্ত ফান্ড দেন কিনা, মেডিকেল সেন্টার আছে কিনা। যে একজন প্রফেসরের ক্ষেত্রে দেখেছি যে আমি অনেক ইউনিভার্সিটি দেখেছি যে ওনারা লাইক একজন প্রফেসর রাখেন হইতেছে কত 37,000 টাকা দেওয়া, আরও কম। হ্যাঁ, 18,000 থেকে শুরু করে। ওই সব কারণে ওনারা কি করেন, এক হচ্ছে রিটায়ার্ড প্রফেসর ওনারা খুঁজেন, আর দ্বিতীয় হচ্ছে কলেজের রিটায়ার্ড প্রফেসর। কোনো ইউনিভার্সিটি আমি জানি, আমি নাম বলবো না, একজন ট্রেজারার রাষ্ট্রপতি কর্তৃক নিয়োজিত ট্রেজারার, ওনাকে বেতন দেয় 20,000 টাকা। তাদের নিয়োজিত ট্রেজারারকে 20,000 টাকা বেতন দিচ্ছে। এখন এখানে কিন্তু ব্যাপারটা খুবই ক্লিয়ার, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। কারণ এই জায়গায় কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিভাবে সমাধান করা যায় সেই দিকে না যেয়ে কিন্তু আলটিমেটলি বোর্ড অফ ট্রাস্টিকে দোষারোপ করলে কখনই কিন্তু সমস্যার সমাধান হবে না। কেননা আমরা জানি যে বোর্ড অফ ট্রাস্টির একটা বড় অংশে কিন্তু তারা যেই পরিমাণ আর্থিক সামর্থ্য নিয়ে তারা একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে, অনেক ক্ষেত্রে কিন্তু তারা সেটাকে সংকুলন করতে সমর্থ হয় না, অনেক ক্ষেত্রে তারা ব্যর্থ হয়, অনেকেই হতাশাগ্রস্ত হয়। শিক্ষকদের মানসম্মত বেতন না দেয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের লঙ্ঘন উল্লেখ করে ইউজিসি বলছে, কম বেতন দেয়া বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টিদের বিষয়টি জানানো হয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জলজ প্রতিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বুদ্ধিমান সামাজিক প্রাণী খ্যাত ডলফিনের পৃথিবীব্যাপী রয়েছে প্রায় 43টি প্রজাতি, কিন্তু অবৈধ শিকার, খাদ্য ও নিরাপদ আবাস স্থলের অভাব এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ডলফিন বাংলাদেশে মহাবিপন্ন। আন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবসে তাই বাংলাদেশ সহ বিশ্বজুড়ে ডলফিন সংরক্ষণের বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসির রিপোর্ট। গাঙ্গেয় শুষ্ক, ইরাবতী, গোলাপি ও চিত্রাসহ প্রায় 8 প্রজাতির ডলফিন দেখা যায় দেশের জলসীমায়। এর মধ্যে মিঠা পানির ডলফিন হিসেবে পরিচিত গাঙ্গেয় শুষ্ক ও ইরাবতী। একসময় দেশের নদ নদীতে হরহামেশা দেখা মিললেও বর্তমানে পদ্মা, মেঘনা, যমুনা সহ কিছু নদ নদীতে অল্প সংখ্যায় দেখা যায় খাদ্য শৃঙ্খল রক্ষাকারী মিঠা পানির ডলফিন। অনিয়ন্ত্রিত জলযান, পানি দূষণ ও নাব্যতা হ্রাসসহ নানা কারণে বাধাগ্রস্ত হচ্ছে ডলফিনের জীবন প্রবাহ। এমন বাস্তবতায় ডলফিন সংরক্ষণে বঙ্গোপসাগরের সোয়াচ অফ নো গ্রাউন্ড, ঢাংমারি, ভদ্রা বন্যপ্রাণী অভয়ারণ্য সহ 10টি স্থানকে ঘোষণা করা হয়েছে সংরক্ষিত এলাকা হিসেবে। সুন্দরবনের স্থানীয়দের নিয়ে গঠন করা হয়েছে 7টি ডলফিন সংরক্ষণ দল। 5 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখে প্রণয়ন করা হয়েছে বিধি, নীতিমালা ও আইন। তবে ডলফিন রক্ষায় সচেতনতা তৈরি ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সংরক্ষণ এবং গবেষণা সহ সমন্বিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। আফরোজা হাসি, চ্যানেল আই। আন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবস 2025 উপলক্ষে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আর সংবাদের সাথে আবার আমন্ত্রণ। জন্মদিনে শ্রদ্ধা, ভালোবাসায় সাহিত্যপ্রেমীরা স্মরণ করেছেন আধুনিক বাংলা কবিতার বরপুত্র, দেশের প্রধান কবি শামসুর রহমানকে। 1929 সালে 23 অক্টোবর পুরান ঢাকার মাহতটুলির নানাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। এলোমেলো শুভ্র চুলের স্বাধীনতার কবি শামসুর রহমানের কবিতা এখনও উচ্চারিত হয় মুক্তিকামী বাঙালির সকল বিপর্যয়, দুঃশাসন, মানবতার লাঞ্ছনায়। লালা নওশনের রিপোর্ট।
স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা। কথায়, কাব্যে আর সৃষ্টিশীলতায় স্বাধীনতার ফুল ফুটিয়েছেন যিনি, তিনি আমাদের স্বাধীনতার কবি শামসুর রহমান। ৯৬ বছর আগে পুরনো ঢাকার মাহতটুলিতে বাচ্চু নামের যে ফুল ফুটেছিল, তারুণ্যের পরপরই সেই ফুল প্রস্ফুটিত হয়েছে নাগরিক কবি নামে। হয়েছেন জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতায় আধুনিকতম কবিদের একজন। ১৯ বছর আগে প্রয়াত হলেও আজও বিদ্রোহে ভালোবাসায় সমানভাবে উচ্চারিত এই কবি। আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আসবো না, তবে যেটুকু নিয়ে গেল তার প্রতিদান দিতে পারবো না। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কিংবা স্বাধীনতা তুমির মতো বহু কালজয়ী কবিতার স্রষ্টা শামসুর রহমান। সৃষ্টি ও মননের দ্যুতিময় উপস্থাপনা তাকে দিয়েছে সমকালীন বাংলা কবিতার প্রধানতম কবির মর্যাদা। ১৯৬০ সালে শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে প্রকাশের পরপরই সচেতন পাঠক মহলের দৃষ্টি আকর্ষণ করেন। তার আসাদের শার্ট কবিতায় ৬৯-এর গণঅভ্যুত্থান যেন সচিত্র রূপ পায়। ১৯৭১ সালে যুদ্ধের ভয়াবহতা দেখে বেদনামথিত হয়ে লেখেন অসংখ্য কবিতা। সবসময়ই সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও স্বৈরশাসনের বিরুদ্ধে কলম চালিয়েছেন শামসুর রহমান। সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করা শামসুর রহমান বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার, ২১ পদক সহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। কালজয়ী এই কবির জন্মদিনে চ্যানেল আই পরিবারের শ্রদ্ধা, ভালোবাসা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ফিলিস্তিনের পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করতে ইসরায়েলি পার্লামেন্টের নেসেটে একটি বিল পাশ হয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। পশ্চিম তীর দখলের বিল পাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার জন্য হুমকি স্বরূপ বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে গাজা ইসরায়েলের কর্মকাণ্ডকে বিবেকবর্জিত ও গণহত্যার শামিল উল্লেখ করে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইহুদি ধর্মাবলম্বী বিশ্বের ৪৫০ জন বিশিষ্ট ব্যক্তি। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ভিশন গ্লোবাল স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হল ইউনাইটেড নেশনস ডে। সকালে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে দিবসটি উদযাপন করা হয়। আয়োজনে ছিল স্কুল শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে ছিল আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বাংলাদেশ ও নেপালের আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক লিজন আবদুল্লাহ সহ বিশিষ্টজনেরা। নিটল টাটা বিশেষ সংবাদ। নারী শক্তি প্রতিপাদ্যে জার্মানির বার্লিনের ক্লাইস্টো নামে একটি ফার্মে চলছে ২২তম কুমড়া উৎসব। এখানে রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা ৫০০ জাতের ১ লক্ষাধিক কুমড়া। দর্শনার্থীদের জন্য কুমড়া দিয়ে তৈরি করা হয়েছে ১৫টি বিশাল ভাস্কর্য। রয়েছে কুমড়া দিয়ে বানানো এমার্জ সিম্পসন, ফ্রোজেন মুভির এলসা, বার্থা ভেন্স, ক্লিওপেট্রা এবং জোয়ান অফ আর্কের মূর্তি। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া উৎসব শেষ হবে ৯ নভেম্বর। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পার্টিকেল বোর্ড উৎপাদন ও বিপণন খাতে নতুন ব্র্যান্ড প্লাইম্যাক্স নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল। ঢাকার একটি হোটেলে অনুষ্ঠানে এটি মোড়ক উন্মোচন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল। আরএফএল প্লাইম্যাক্স ব্র্যান্ডের পার্টিকেল বোর্ড উৎপাদন করছে নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে নিজস্ব কারখানায়। কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ১৩ লাখ পিস, যা আগামী ২ বছরের মধ্যে ৫ গুণ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে জানানো হয় আগামী ২ বছরে আরও ১,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে এই ব্যবসায়। অনুষ্ঠানে আর.এন. পাল বলেন, ফার্নিচার, দরজা ও ইন্টেরিয়র খাতে বিদ্যমান ব্যবসার ধারাবাহিকতা নিশ্চিত করতে এবং ক্রেতাদের সাশ্রয়ী মানসম্পন্ন বিকল্প দিতে পার্টিকেল বোর্ড বাজারে আনা হয়েছে।
আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে যা দেখবেন। আবার আমন্ত্রণ। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে হেলথ ক্যাম্প চলছে। সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকার নবোদয় হাউজিং সোসাইটিতে স্কয়ার হসপিটালের উদ্যোগে হয় এই স্বাস্থ্যসেবা কার্যক্রম। হাসপাতালের মেডিসিন, শিশুরোগ, গাইনি, শ্বাসতন্ত্র সহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা ছিলেন সেখানে। দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও ওষুধ দেওয়া হয় হেলথ ক্যাম্পে। স্যামসন এইচ চৌধুরীর আজীবন কর্ম ও মানব কল্যাণে নিবেদিত দৃষ্টান্ত থেকে এই স্বাস্থ্যসেবার আয়োজন বলে জানায় কর্তৃপক্ষ। 2 দিনব্যাপী হেলথ ক্যাম্পের শেষ দিন চলে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আয়োজকরা জানান, এবারে হেলথ ক্যাম্পে 3000-এরও বেশি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। এছাড়া বছর জুড়ে রাজধানীর বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবা কার্যক্রম চলবে। রাজধানী মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে জাহিদ নামে এক যুবক নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানিয়েছেন, ভোররাত 3:30টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তরুণের স্বজনরা জানান, বুধবার রাতে জেনেভা ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। সে সময় জাহিদ বাসা থেকে বাইরে বের হলে একটি ককটেল এসে তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। জাহিদ কল্যাণপুরে মোবাইল সার্ভিসিং এর দোকানে কাজ করতেন। খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের প্রথম 2 টি-20-র জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক লিটন কুমার দাস। বাদ পড়েছেন সাইফুদ্দিন, রাখা হয়নি সৌম্য সরকারকেও। ইনজুরির কারণে এশিয়া কাপের শেষ দিকের ম্যাচ ও আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলা হয়নি লিটনের। ওয়ানডে দলের বাইরে থাকা লিটনের সঙ্গে চট্টগ্রামে পৌঁছেছেন শরীফুল, শেখ মাহাদি এবং পারভেজ ইমন। টিমের বাকি সদস্য ও কোচিং স্টাফরা শুক্রবার যাবেন বন্দরনগরীতে। উইন্ডিজদের বিপক্ষে 3 ম্যাচের প্রথম টি-20 অনুষ্ঠিত হবে 27 অক্টোবর। সিরিজের বাকি 2 ম্যাচ 29 ও 31 অক্টোবর। সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। পাকিস্তানের বিপক্ষে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী সাউথ আফ্রিকা 2 ম্যাচের সিরিজ 1-1 সমতায় শেষ হয়েছে। প্রথম টেস্ট হেরে পিছিয়ে পড়া প্রোটিয়ারা দ্বিতীয় টেস্ট 8 উইকেটে জিতে 17 বছর পর পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট ম্যাচে জেতার নজির করেছে। রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে 71 রানে পিছিয়ে পড়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে বড় দলগুলো ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে 100 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বেলজিয়ান ক্লাব ব্রুগার বিপক্ষে 400 গোলে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। এছাড়াও জিতেছে 2 ইংলিশ ক্লাব লিভারপুল ও চেলসি। সান্তিয়াগো বার্নব্যুতে একের পর এক আক্রমণ চালিয়েও একটিরও বেশি গোল পায়নি রিয়াল মাদ্রিদ। গোলটি করেছেন সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনাম আরও একবার। ইভিএম বিলুপ্ত, পলাতকদের নির্বাচনে অংশ নিতে না পারার বিধান সহ গণপ্রতিনিধিত্ব আদেশ অনুমোদন, কোনো আসনে একক প্রার্থী থাকলে না ভোটের সুযোগ। সরকার প্রধানের সাংবিধানিক আদেশ জারির এখতিয়ার নেই বলছে বিএনপি। কয়েকটি দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে অভিযোগ। অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনে জাতীয় পার্টির দাবি। পাতানো নির্বাচন হলে নেতাকর্মীদের নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের দিন নিয়ে আদেশ 13 নভেম্বর। আসামিদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত বলছে প্রসিকিউশন। এবং অবৈধ শিকার ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশে মহাবিপন্ন ডলফিন, বুদ্ধিমান সামাজিক প্রাণী সংরক্ষণের বার্তা বিশ্বজুড়ে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।